আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, 31st নাইট আজ বিদায় নিচ্ছে মহামারী ও প্রাকৃতিক বিপর্যয়ের বছর 2020। আসন্ন বছরটি সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির হোক, এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বিদায় মহামারী, ক্ষুধা, দারিদ্র্য, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের বছর 2020। নতুন বছরে করোনা জয় করে ঝলমলে বিশ্বের আশা। ঘরে বসেই নিরানন্দ নির্জীব 31st নাইট উদযাপন করছেন বিশ্বের কোটি কোটি মানুষ। ভার্চুয়াল আয়োজনে ভরসা। যৌথ অধিবেশনে বাইডেনকে ঠেকাতে প্রমোদ ভ্রমণ সংক্ষিপ্ত করে ফিরছেন ট্রাম্প। সমর্থকদের সমাবেশ শান্তিপূর্ণ হবে না বলে হুঁশিয়ারি। সরকার ইয়েমেনের গঠন করে শপথ নেওয়ালো সৌদি আরব। দেশের বিমানবন্দরে নামতেই ভয়াবহ হামলা, নিহত বেড়ে 26। এবং বেশি খেলে লাখ টাকা জরিমানা, চালু হলো এমটি প্লেট কর্মসূচি। খাদ্য সংকট মোকাবেলায় কম খাওয়ার নির্দেশ চীন সরকারের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল অভিশপ্ত এক খ্রিস্টীয় বছর 2020। বছরটি পৃথিবীকে দিয়েছে মহামারীর তাণ্ডব, মৃত্যুর মিছিল, কর্মহারা জীবন ও অনিশ্চিত ভবিষ্যৎ। 2020 ছিল যুদ্ধ, হানাহানি, দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয়েরও বছর। এই পরিস্থিতির মধ্যেই রাত পেরিয়ে ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর। আর নতুন বছর নিয়ে মানুষ আশায় বুক বাঁধবে, শুরু করবে করোনামুক্ত ঝলমলে একটি বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে পথ চলা। বিস্তারিত দেখুন রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো দাও বিদায়। সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে আছে আনন্দ বেদনার কাব্য। 2020 বছর বিদায়ের ক্ষণেও সেই একই কথা বাজবে সবার অন্তরে। রাত 12টা পেরোলেই শুরু হবে নতুন খ্রিস্টীয় বছর 2021, আর ভোরবেলাতেই উদয় হবে নতুন বছরের নতুন সূর্য। আমাদের জীবনের সব কর্মকাণ্ড ইংরেজি সালের গণনায় হয়, তাই খ্রিস্টীয় বছর বিশেষ গুরুত্ববাহী। সেই বিবেচনায় বিদায়ী বছরটা কেমন গেল তার হিসেব করবেন সবাই। ভালো মন্দ, আনন্দ বেদনার স্মৃতিগুলো আরও একবার রোমন্থন করবেন। কিন্তু 2020 সালটা ইতিহাসের পাতায় থেকে যাবে এক অপয়া বছর হিসেবেই। বিদায়ী বছরে চীন থেকে ছড়ানো মহামারী করোনা ভাইরাস 2 কোটিরও বেশি মানুষকে আক্রান্ত করেছে, কেড়ে নিয়েছে 18 লাখ তাজা প্রাণ। কাজ হারিয়ে সর্বশান্ত হয়েছে মানুষ, বন্ধ হয়েছে সারা বিশ্বের আকাশ যোগাযোগ। বিদায়ী বছরে এই করোনা ভাইরাসের অন্তত 3টি টিকা আসলেও ভাইরাসটি তার শক্তি বাড়াতে রূপ বদল করছে বারবার। এ কারণে মহামারী দূর হওয়ার আশার ভেতরেও হতাশার কালো মেঘও ছেয়ে আছে বিশ্বজোড়া। করোনা ভাইরাস মানুষকে ঘরবন্দি করেছে, শিখিয়েছে এক নতুন জীবনের অভ্যেস। শুধু কি মহামারী, প্রাকৃতিক বিপর্যয়েও 2020 ছিল বাজে একটা বছর। সবচেয়ে বেশি সাইক্লোন, ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প, ভূমিধস হয়েছে। ভয়াবহ মাত্রায় গলেছে মেরু অঞ্চলের বরফ। এক অস্ট্রেলিয়ার দাবানলে নিশ্চিহ্ন হয়েছে কয়েক কোটি প্রাণ। এ যেন পৃথিবীর জন্য এক অশনি সংকেত। মহামারীর মধ্যেও থেমেছিল না পৃথিবীর আগ্রাসী মানুষ। ইয়েমেনে সৌদি আগ্রাসনে প্রাণ হারিয়েছে হাজারো শিশু। দুর্ভিক্ষের কবলে পড়েছে কোটি শিশু। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, আফ্রিকা সবখানেই ছিল আগ্রাসনের লড়াই।
মানুষে মানুষে বিভেদ বেড়েছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে ক্ষুধা ও দারিদ্র্য। অন্যদিকে এক শ্রেণী ফুলে ফেঁপে উঠেছে। বছরের শেষ ভাগ থেকে সারা বিশ্বে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নজিরবিহীনভাবে পরাজিত প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আঁকড়ে রাখার প্রাণপণ অপচেষ্টা এখনও আলোচিত। বছর জুড়ে যুক্তরাষ্ট্র আলোচিত ছিল মহামারী করোনা ভাইরাস, কৃষ্ণাঙ্গ হত্যায় ব্ল্যাক লাইভস ম্যাটার, এমনকি রেকর্ড সংখ্যক বেকারত্বের ঘটনাও। বাংলাদেশেও করোনা মহামারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেওয়া বড় বড় সিরিজ কর্মসূচি পালনের পথে বাধা সৃষ্টি করে। কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হন দায়িত্বপ্রাপ্তরা। দেশে হেফাজতে ইসলাম সহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন বছর জুড়েই ছিল সমালোচিত ও নিন্দিত। নানা দুঃসংবাদের ভিড়ে বিদায়ী 2020 সালে বাংলাদেশের মানুষের জন্য অন্যরকম একটি সুসংবাদ পেয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় 10 ডিসেম্বর। 41তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীকে দেখিয়েছে এ জাতি চাইলেই পারে কারো সাহায্য না নিয়ে নিজেদের অর্থায়নে নিজেদের স্বপ্নকে পূরণ করতে। 2021 সালে পৃথিবী কেমন হবে তা এখনো সবার অজানা। তবে 2020-এর আলোকে সবার চোখ থাকবে করোনা ভাইরাসের টিকার দিকে। এই টিকাকে ঘিরে বিশ্বের নানা প্রান্তে কি মেরুকরণ হয় তাতেও চোখ থাকবে বিশ্বের মানুষের। যত বাধায় আসুক তা অতিক্রম করে 2021 সালে পৃথিবীর মানুষ এগিয়ে যাবে। পৃথিবী হবে আরও সুন্দর ও শান্তিময়। নতুন বছরের প্রাক্কালে বাংলা চ্যানেলের দর্শক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা, অপারেটর ও সংবাদদাতাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। শুভ হোক নতুন বছর। CM শফিক, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এমন বিবর্ণ জৌলুসহীন 31st নাইট আগে দেখেনি বিশ্ববাসী। মহামারী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের প্রায় সবখানে উৎসব আয়োজনে কড়াকড়ি বিধিনিষেধ। যুক্তরাষ্ট্রে আর কিছু সময় পরে ক্ষণগণনার সেই মুহূর্ত আসলেও বিশ্বের অনেক দেশ নিরামিষভাবেই উদযাপন করেছে বিশেষ রাতটি। আরও দেখুন রিপোর্টে। আকাশজোড়া আতশবাজি, আলোকসজ্জা, কাউন্টডাউন সবই আছে, তবে কোথায় যেন শূন্যতা, কোথায় যেন অপ্রাপ্তি নিয়ে মানুষ বিদায় জানালো পুরনো বছরকে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে সিডনির অপেরা হাউস কিংবা বেইজিং, টোকিও বা দুবাই, সবখানেই সীমিত আয়োজনে উদযাপিত হয়েছে 31st নাইট। আয়োজনের মূল কেন্দ্রগুলো অন্য বছর লাখ লাখ মানুষের হর্ষধ্বনিতে মুখরিত থাকলেও এবার সেই স্থান ছিল পুলিশের দখলে। 114 বছর পর এবার ভিন্ন পরিবেশে নতুন আবহে উদযাপিত হচ্ছে বিশ্বের বর্ষবরণের অন্যতম আয়োজন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের কাউন্টডাউন। অন্য বছরগুলোতে যেখানে লাখো মানুষের হর্ষধ্বনি আর কাউন্টডাউনে মুখরিত থাকে, এবার সেই পুরো স্কোয়ার ঘিরে রেখেছে পুলিশ। সীমিত আয়োজন থাকলেও আয়োজকরা অ্যাপের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর ধামাকা আয়োজন করেছেন। অনুষ্ঠান স্থলে মাত্র 100 জন ভাগ্যবান উপস্থিত থাকার সুযোগ পেলেও ভার্চুয়ালি তা উপভোগ করবে বিশ্বের কোটি মানুষ। বর্ষবরণে বিশ্বে যত আয়োজন থাকে তার মধ্যে সবচেয়ে সেরা ধরা হয় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের কাউন্টডাউন আয়োজনটিকে। অন্তত 10 লাখ মানুষ সরাসরি আর কোটি আমেরিকান উপভোগ করেন এই আয়োজন। তবে মহামারী করোনা ভাইরাস এবার কেড়ে নিয়েছে সেই আয়োজনের রং। শুধু যুক্তরাষ্ট্র নয়, এবার ঘরে বসেই ভিন্ন আমেজে 31st নাইটটা উদযাপন করছেন বিশ্ববাসী। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে অনলাইন বিভিন্ন আয়োজন ছিল চোখ ধাঁধানো। মানুষ ভার্চুয়াল জগতে অভ্যস্ততার যে দরজায় পা দিয়েছে গেল বছর, সেই দরজা খুলে গেল আরও বড় পরিসরে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। 2020 সাল রীতিমতো ঘটনাবহুল একটি বছর। এই বছরের প্রায় পুরোটা জুড়ে ছিল প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর খবর। সারা পৃথিবী তছনছ করে লাখ লাখ প্রাণহানি ঘটিয়ে বিপর্যয়ের কারণ হয়েছে করোনা। পৃথিবীতে মহামারীর কারণে নেমে এসেছে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ও। বিস্তারিত দেখুন রিপোর্টে।
2019 সালের 31 ডিসেম্বর অর্থাৎ ঠিক এক বছর আগেই চীনের হুবেই প্রদেশের উহান শহরের গোপন ভাইরোলজি ল্যাবের পাশের বাজার থেকে প্রথম ছড়িয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস। এক বছরের মধ্যে সেই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বের 218টি দেশ ও অঞ্চলে। এমনকি দুর্গম অ্যান্টার্কটিকাতেও কয়েকদিন আগে মিলেছে করোনা ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 8,30,60,556। এর মধ্যে মারা গেছে 18,12,050 জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে 5,88,62,045 জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত ভাইরাসের জন্মস্থান চীনের শত্রু যুক্তরাষ্ট্র। এখানে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা 2,2,16,991 জন। এর মধ্যে মারা গেছে 3,50,778 জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ভারত ও ব্রাজিলের আক্রান্তের সংখ্যা যোগ করলেও তার চেয়ে যুক্তরাষ্ট্রের সংক্রমণ অনেক বেশি। নতুন এই রোগটিকে প্রথম দিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন চীনা ভাইরাস, করোনা ভাইরাস, নতুন ভাইরাস, রহস্যজনক ভাইরাস ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 11 মার্চ কোভিড-19 প্রাদুর্ভাবকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্বশীলদের বিরুদ্ধে চীনকে মহামারী ছড়াতে সহায়তার মতো গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। মহামারীকালে পৃথিবীর সব দেশের অর্থনীতি ভেঙে পড়লেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে চীনের অর্থনীতি। শ্বাসতন্ত্র ও ফুসফুস আক্রমণকারী এই ভাইরাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেড়ে নিয়েছে বহু জীবন। বহু মানুষ দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতার শিকার হয়ে এখনও এই রোগের সঙ্গে যুদ্ধ করছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ও বিধিনিষেধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে পৃথিবীর কয়েক কোটি মানুষ। বলা হচ্ছে 1930-এর দশকে যে বিশ্ব মহামন্দা পরিস্থিতি বা গ্রেট ডিপ্রেশন তৈরি হয়েছিল, তারপর এই প্রথম করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে আবার বড় রকমের ধস নেমেছে। অনেকের ধারণা মহামারী হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু বিশ্ব অর্থনীতির যে মারাত্মক ক্ষতি এর মধ্যেই হয়ে গেছে তা কাটাতে বহু বছর লেগে যাবে। বিশ্ব এখন তাকিয়ে আছে মহামারী থেকে মুক্তির প্রত্যাশায়। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। নতুন বছরের শুরুর সপ্তাহটি যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সুখকর না হওয়ার আভাস দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে পরাজয় না মানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এগিয়ে এসেছেন শতাধিক আইন প্রণেতা। কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এটি করতে একদিকে থাকবেন আইন প্রণেতারা, আর অন্যদিকে ওয়াশিংটন জুড়ে থাকবে উগ্র সমর্থকরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রমোদ ভ্রমণে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠদের সাথে 31st উদযাপন শেষে ছুটি সংক্ষিপ্ত করে ওয়াশিংটন ফিরছেন তিনি, কারণ সামনে 6 জানুয়ারি। এদিনটিতে কিছু একটা করার জন্য মুখিয়ে আছেন ট্রাম্প। বারবার টুইটও করছেন সি ইউ ইন 6 জানুয়ারি এমন উল্লেখ করে। আর তাই বছরের প্রথম সপ্তাহটা খুব একটা ভালো যাবে না আমেরিকানদের, সেটা বলাই বাহুল্য, কারণ দিনটিকে ঘিরে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। ট্রাম্প সমর্থক রক্ষণশীলরা 6 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্যাপক সমাবেশের ডাক দিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন এই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। বিরাজমান পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে আমেরিকার রাজনৈতিক মহলে। এই সমাবেশে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন ট্রাম্প। সমাবেশে পুরো আমেরিকা থেকে সমর্থকদের জড়ো করার প্রয়াসও নেওয়া হচ্ছে। অন্যান্য রক্ষণশীল সংগঠনও ওই সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিয়ে যোগ দিচ্ছে। এমন বার্তাকে বেশ ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিজৌরি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জোশ হাউলি 30 ডিসেম্বর ঘোষণা দিয়েছেন তিনি ইলেকটোরাল ভোট গণনা নিয়ে যৌথ অধিবেশনে আপত্তি জানাবেন। সেনেট ও কংগ্রেসের একজন করে সদস্য এমন আপত্তি উত্থাপন করলে তা নিয়ে কংগ্রেসে আনুষ্ঠানিক বিতর্কের সুযোগ আছে।
দ্য হিল নামের সংবাদ মাধ্যম বুধবার পর্যন্ত 21 জন এমন আইন প্রণেতার তালিকা নিশ্চিত করেছে যারা কংগ্রেসের যৌথ অধিবেশনে আপত্তি উপস্থাপনে যোগ দিচ্ছেন। এই সংখ্যা বাড়ানোর প্রয়াস চলছে ট্রাম্প শিবির থেকে। সর্বশেষ গণনায় দেখা যাচ্ছে কংগ্রেসের 6 জানুয়ারির যৌথ অধিবেশনে শতাধিক আইন প্রণেতা ট্রাম্পের অবস্থানের পক্ষে দাঁড়াচ্ছেন। আর এটি হলে ফল পাল্টাক আর না পাল্টাক ঝামেলা যে ভালো পাকাবে তা নিশ্চিত। ট্রাম্প সমর্থকদের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে তারা অন্তত 6টি স্টেটের ইলেকটোরাল ভোট নিয়ে এমন আপত্তি উপস্থাপন করবেন। সেই হিসেবে 12 ঘন্টার মতো বিতর্ক হলে 6 জানুয়ারি কংগ্রেস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বিতর্ক পরের দিন পর্যন্ত গড়াবে। অনেকেই বিষয়টাকে সময়ক্ষেপণ ও রাজনৈতিক সার্কাস বলে মনে করছেন। কংগ্রেসে কোনো আপত্তি ভোটে গেলে রিপাবলিকান আইন প্রণেতাদের হয় ট্রাম্পের পক্ষে বা বিপক্ষে সরাসরি দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এমন সাংবিধানিক প্রক্রিয়া আগে কখনো ঘটেনি। ফলে প্রথা বিরোধী এক পথে হাঁটছেন ট্রাম্প। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছেই রাজনৈতিক মহলে। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভুল করে হোক আর উদ্দেশ্যমূলক হোক, সোমবার রাতে একটি ভিডিও টুইট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি নোবেল পদক দেখিয়ে উল্লেখ করেন যে ট্রাম্প শান্তির পক্ষে। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে উল্লেখ করতে পেরেছিলেন যে ক্লিপটিতে পদকটি প্রদর্শিত হলেও ট্রাম্প আসলে এটি জিতেছেন এমন কিছু নয়। বিরল মুদ্রা বিশেষজ্ঞ জন ক্রালজেভিচ সমালোচনাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। উল্লেখ করে যে ভিডিওটি সম্পাদনা করা যাই হোক না কেন, ভুল নোবেল পদকটি ব্যবহার করেছিলেন। এর পরপরই ভুল তথ্য উপস্থাপনের দায়ে ট্রাম্পের সেই পোস্টটি মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। অনেকেই বলছেন ট্রাম্প যে পদকটি পোস্ট করেছিলেন তা ছিল অন্য কোনো পদক, যা দেখতে অনেকটা নোবেলের মতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক প্রণোদনা বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। বুধবার ভোটাভুটির পর প্রস্তাবটি প্রত্যাখ্যান করে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। সিনেটে রিপাবলিকানদের প্রধান মিচ ম্যাককনেল বলেন, পরিবার প্রতি আর্থিক সহায়তার পরিমাণ $600 থেকে বাড়িয়ে $2000 করা হলে ঋণের পরিমাণ ব্যাপক বেড়ে যাবে। গত রবিবার $600 আর্থিক সহায়তা বিলে সই করেন ট্রাম্প, তবে তা বাড়িয়ে 2000 করার দাবি জানান তিনি। সোমবার পরিবার প্রতি $2000 আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবটিতে অনুমোদন দেয় ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এর আগে প্রতিনিধি পরিষদে করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাশ হওয়া বিলে প্রত্যেক নাগরিককে $600 করে এককালীন দেওয়ার কথা বলা হয়েছে। ট্রাম্প এটি বাড়িয়ে $2000 করার প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল মারা গেছেন। কারাগারে কর্মকর্তারা জানান মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। FBI এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছেন স্যামুয়েল। বুধবার সকালে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার সংশোধন বিভাগ। 2014 সাল থেকে স্যামুয়েল 3টি প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। স্যামুয়েল লিটল 93টি হত্যার কথা স্বীকার করেছিলেন। নিহতদের অধিকাংশই ছিল নারী। 1970 থেকে 2005 সালের মধ্যে তিনি এই হত্যাকাণ্ডগুলো সম্পন্ন করেন। তবে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে তার এসব হত্যার কথা কয়েক যুগ ধরে ধরা পড়েনি। সাবেক এই বক্সার যাদের হত্যা করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন মাদকাসক্ত ও যৌনকর্মী। অধিকাংশ ক্ষেত্রেই নিহত নারীদের পরিচয় কখনো শনাক্ত করা হয়নি অথবা তাদের মৃত্যু তদন্ত হয়নি। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মারা গেলেন 3927 জন। বুধবারে এই মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ। জনস হপকিন্স ইউনিভার্সিটি এই তথ্য জানায়। বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটি জানায় বুধবার রাত 8:30টার আগ পর্যন্ত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে 3927 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে 1,89,671 জন আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পরে এ পর্যন্ত 1,97,15,899 জন আক্রান্ত এবং 3,41,845 জনের মৃত্যু হয়েছে। শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাসগুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি। যুক্তরাজ্যে ভয়াবহ রূপে হাজির হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কোনোভাবেই থামানো যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত, সঙ্গে মৃত্যুর মিছিলেও যুক্ত হচ্ছে
নতুন সংখ্যা। মহামারীতে খালি নেই হাসপাতালের বেড, অ্যাম্বুলেন্সেই চলছে তাদের চিকিৎসা। যুক্তরাজ্যে করোনায় মঙ্গলবার নতুন করে একদিনের রেকর্ড সংখ্যক 53,135 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 414 জনের, যা মহামারী শুরুর পর থেকে একদিনে সর্বাধিক সংখ্যক আক্রান্তের রেকর্ড। এর আগে গত সোমবার সর্বাধিক আক্রান্ত হয়েছিলেন 41,385 জন। এদিকে মঙ্গলবার করোনায় মৃত্যুবরণ করেছেন 414 জন, যা গত সোমবার ছিল 357 জন। রোববার ছিল 316 জন। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 71,567 জনে। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। বিশ্বব্যাপী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে রেকর্ড প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছে, যা গত এক বছরে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। প্রথমবার একদিনে প্রায় 4,000 মানুষ মারা গেছে শুধু আমেরিকাতেই। বিশ্বজুড়ে মহামারীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18,12,000-এ। বুধবার নতুন করে 7 লাখের বেশি মানুষের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। মোট আক্রান্ত 8 কোটি। 2 লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 2 কোটি মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 1200-র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি 1,94,000-এর মতো। এতদিন প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে দিলেও প্রথমবারের মতো সাধারণ জনগণের মধ্যে করোনা ভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন বৃহস্পতিবার থেকে দেওয়া হয়। শীত মৌসুমে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নিল দেশটি। সিনোফার্মের এই টিকা কার্যকারিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি চীন। তবে এটির উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট বলেছে এই টিকা করোনা প্রতিরোধে 79.34% কার্যকর। গত জুলাই মাসে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উপর টিকার জরুরি প্রয়োগে এক কর্মসূচি শুরু করেছিল চীন। চীন থেকে করোনা ভাইরাসের টিকা কিনবে পাকিস্তান। দেশটি প্রাথমিকভাবে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের 12 লাখ ডোজ টিকা কিনবে বলে বৃহস্পতিবার সে দেশের একজন মন্ত্রী জানান। করোনা সংক্রমণের দ্বিতীয় দফা ঢেউ চলার মধ্যে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো দেশ এই টিকা কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিল। পাকিস্তান চীন থেকে টিকা কিনতে আগ্রহী, কারণ চীন এই টিকা কেনা বাবদ ঋণ দেবে। এর আগে আজই চীন নিজ দেশের সাধারণ জনগণের উপর সরকারি সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকা প্রথম ব্যবহারের অনুমোদন দেয়। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। সরকার ইয়েমেনের গঠন করে শপথ নেওয়াল সৌদি আরব। দেশের বিমানবন্দরে নামতেই ভয়াবহ হামলা, নিহত বেড়ে 26। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারী পরিস্থিতির উন্নতি হলে তখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করে বৃহস্পতিবার তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে।
প্রতি বছর সারা দেশে জাঁকজমক আয়োজনে নতুন বই বিতরণের উৎসব করা হলেও এবার মহামারী করোনা ভাইরাসের কারণে তা ছিল সীমিত। এবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি বিভিন্ন পর্যায়ের 23 জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে। এ সময় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 15 জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া আছে। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় স্কুল খোলা হবে, আর যদি না হয় তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। ভিডিও কনফারেন্সে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ইংরেজি নববর্ষেরও শুভেচ্ছা জানান। হাজার কাজের চাপেও ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটানোর কিন্তু সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা আপনারা সদ্ব্যবহার করবেন। এবছর করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে ছিল অনুষ্ঠানের মূল আয়োজন। আবার নতুন বই পাবো, পড়াশোনা শুরু করবো, এর জন্য ভালো লাগছে। বন্ধুদের সাথে দেখা করে ভালো লাগছে, আর টিচারদের সাথে দেখা করে ভালো লাগছে। নতুন বছরের সূচনাটা অবশ্যই ভালো হওয়া উচিত। সেই হিসাবে আমার মনে হয় বই উৎসবটা অনেক একটা দারুণ আয়োজন। 1 জানুয়ারি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে 3 দিন করে মোট 12 দিন 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 1 জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই এসব শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে। এবার ছাপা হচ্ছে প্রায় 35 কোটি বই। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রবাসী স্বজনরা মানবাধিকার কর্মীর কাজ করায় এক উইঘুর চিকিৎসককে 20 বছরের কারাদণ্ড দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি বুধবার চীনের প্রতি ওই চিকিৎসকের মুক্তির আহ্বান জানিয়েছে। গুলশান আব্বাস নামে ওই উইঘুর চিকিৎসক 2018 সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন। এরপর গত বছরের মার্চ মাসে চীন সরকার তাকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 20 বছরের কারাদণ্ড দেয়। ওই চিকিৎসকের মেয়ে জিবা মুরাদ দাবি করেন, মিথ্যা অভিযোগ এনে তার মাকে বিনা দোষে 20 বছরের সাজা দিয়েছে চীন সরকার। উইঘুর চিকিৎসক গুলশান আব্বাসের বোন রুশান আব্বাস বলেন, আমিও আমার ভাই রিশাদ আব্বাস যুক্তরাষ্ট্রে উইঘুরদের বন্দি শিবিরে আটক রাখার প্রতিবাদে সভা সমাবেশ করায় আমার বোনকে মিথ্যা মামলায় 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরিয়ায় একটি বাসে হামলার ঘটনায় কমপক্ষে 28 জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেইর আল জোর প্রদেশে বুধবার ওই হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। তবে একটি পর্যবেক্ষণ সংস্থা সহ বেশ কিছু সূত্র জানিয়েছে ওই বাসে থাকা যাত্রীরা দেশটির সেনা সদস্য। এসব সংস্থা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করেছে। তারা বলছে, হামলায় 37 জন সেনা নিহত হয়েছে। প্রতিবেশী ইয়েমেনে বছর জুড়ে আক্রমণ চালিয়ে ক্ষান্ত হয়নি সৌদি আরব। এবার দেশটিতে নিজেদের পছন্দমতো সরকার গঠন করে সৌদিতে নিয়ে তাদের শপথ পড়িয়েছে। কিন্তু নতুন সেই পুতুল সরকার দেশের মাটিতে নামতেই ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ভাগ্যের জোরে নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রাণে বাঁচলেও নিহত হয়েছেন অন্তত 26 জন। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রতি বছরই হাজার কোটি ডলারের নতুন অস্ত্র ও গোলাবারুদ কিনছে ধনী দেশ সৌদি আরব। এসব অস্ত্রের কার্যকারিতা পরীক্ষায় গত 2 বছর ধরে গিনিপিগে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ ইয়েমেনের মানুষ। ইয়েমেনের কঙ্কালসার শিশুদের কান্না বিশ্ববাসীকে আপ্লুত করেছে বছর জুড়ে। এবার সেই ইয়েমেনে আগ্রাসন পুক্ত করতে সেখানে নিজেদের পছন্দ মতো একটি সরকারও গঠন করে দিয়েছে সৌদি আরব। সেই সরকারের শপথও হয়েছে সৌদি আরবে। কিন্তু মন্ত্রিসভার সদস্যরা দেশের মাটিতে পা রাখতেই শুরু হয়েছে বিপত্তি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর আদেন বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 26 জন হয়েছে। এতে অর্ধশতাধিক গুরুতর আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটির নবগঠিত সরকারকে বহনকারী একটি বিমান প্রতিবেশী সৌদি আরব থেকে দেশে আসার পরেই এই বিস্ফোরণ ঘটে। হতাহতের মধ্যে কর্মকর্তারাও রয়েছেন। তবে সৌদি প্রশাসন কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ও তার মন্ত্রিসভার সবাই ভালো আছেন।
এই হামলাকে হুতি বিদ্রোহীদের একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ বলে অভিযোগ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী। বুধবারের হামলার ভিডিও ফুটেজে দেখা যায় যাত্রীরা বিমান থেকে নামার পরপরই বিস্ফোরণটি হয়। মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানাতে বিমানের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে, কিন্তু বিমানবন্দর টার্মিনাল থেকে ঘন ধোঁয়া দেখার পর তারা পালিয়ে যান। এরপরেই গুলির শব্দ শোনা যায়। গত 18 ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নেন এ সরকারের 24 মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়ান ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি। 2014 সালে ইয়েমেনের রাজধানী হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে সৌদি হেফাজতে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবেলা করতে দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে সৌদির পরামর্শে নতুন সরকার গড়েছেন তিনি। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। বেশি খেলে লাখ টাকা জরিমানা, চালু হলো এমটি প্লেট কর্মসূচি। খাদ্য সংকট মোকাবেলায় কম খাওয়ার নির্দেশ চীন সরকারের। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার প্রবাস সংবাদ। ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ২৮শে ডিসেম্বর মাদ্রিদের লাভা পিএসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্পেন শাখা ছাত্রলীগ। স্পেন ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সাগরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্পেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলামিন। এ সময় স্পেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলামিন আহমেদ, মাসুম শেখ, মুকুল মজুমদার, মিলন সরকার, শাকিল সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এবার খেলার সংবাদ। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর কোথায় যাবেন? গত মৌসুমে তো সম্ভাব্য গন্তব্য ঠিক হয়ে গিয়েছিল। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রায় কথা পাকাপাকি ছিল, কিন্তু ভার্সা আইনের মার প্যাচে আটকে দেয় আর্জেন্টাইন খুদেরাজকে। আগামী মৌসুমে মেসি ফ্রি হয়ে যাবেন, তখন আর ভার্সা ছাড়তে কোনো বাধা থাকবে না। ইচ্ছে করলে সহজেই যোগ দিতে পারবেন সাবেক গুরু পেপ গার্দিওলার ক্লাব ম্যান সিটিতে। এমনকি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেও মেসির দিকে বড় চোখ করে রেখেছে, কিন্তু মেসির ইঙ্গিত যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন তিনি। স্পেনের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেসি নাকি ইতিমধ্যেই ফ্লোরিডাতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে রেখেছেন বাংলাদেশি মুদ্রায়, যার দাম প্রায় ৮৩ কোটি টাকা। মেসির যোগ দেওয়ার সম্ভাবনা ইন্টার মিয়ামি ক্লাবে, যার মালিক আবার সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। এবার সংস্কৃতি সংবাদ।
প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কোনো বিউটি কন্টেস্টের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন অ্যাঞ্জেল লামা। মিস ইউনিভার্স নেপালের ফাইনালিস্ট হলেন তিনি। সেই অনুষ্ঠানে যখন নিজের হাতে স্বীকৃতি তুলে নিচ্ছিলেন, তার চোখে মুখে গর্বের ছাপ স্পষ্ট ধরা পড়ছিল। বিশ্বের বেশ কয়েকটি দেশ কয়েক বছর আগে ট্রান্সজেন্ডার মানুষকে বিউটি কন্টেস্টে জায়গা দেওয়া শুরু করে, তার মধ্যে নেপাল অন্যতম। মায়ানমার, মঙ্গোলিয়ার পরে রয়েছে নেপাল। এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথম দিকে উচ্চতা, ওজন ও অ্যাপিয়ারেন্সের প্রাধান্য থাকলেও পরের দিকে সেই নিয়মে ছাড় দেওয়া হয়। আর ছাড় দেওয়ার পরই বর্তমানে 18 থেকে 28 বছরের যে কোনো নারী এই ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পায়। 2008 সালের পর থেকে নেপালে হিন্দুরা এই এলজিবিটি ব্যাপারটিকে বুঝতে শুরু করে এবং মেনে নিতে শুরু করে। তার আগে 2007 সালে সুপ্রিম কোর্ট বৈষম্য বিরোধী নির্দেশিকা জারি করে এবং জানিয়ে দেয় বাকি সকলের মতো এলজিবিটি মানুষদেরও সব বিষয়ে সমান অধিকার রয়েছে। এবার একটি অন্যরকম সংবাদ। করোনা মহামারীতে শিল্প খাতের লাভের পুরোটা তুললেও কৃষিতে নজর না থাকা এখন শস্য সংকটে পড়েছে চীন। আর এই সংকট মোকাবেলায় চীনে একটি নতুন কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে অপারেশন এমটি প্লেট। এই অপারেশনের উদ্দেশ্য হলো রাতে কম খাবার খাওয়া, আর বেশি খেলেই কিন্তু বিপদ, কারণ গুনতে হবে লাখ টাকা জরিমানা। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা মহামারী ছড়ানোর পর বিশ্বের একমাত্র দেশ হিসেবে দিনে রাতে কলকারখানা চালু রেখে ফায়দাটা বেশ উঠিয়ে নিয়েছে চীন। এটা বেশ পুরনো খবর, কিন্তু শুধু শিল্প খাতে উৎপাদন আর করোনা বাণিজ্য করলে তো আর হবে না। বিশাল জনসংখ্যার দেশের মানুষের মুখে খাবারও তুলে দিতে হবে। বৈশ্বিক মুনাফা আর সামরিক আগ্রাসনের ডামাডোলে সেদিকটায় খেয়ালই ছিল না চীনের। কিন্তু যখন খাদ্য সংকট দেখা দিয়েছে, তখন তো আর টনক না নড়ে পারে না। এবার তাই দুর্ভিক্ষ ঠেকাতে প্রেসিডেন্ট শি জিনপিং অপারেশন এমটি প্লেট চালু করেছেন। এর উদ্দেশ্য মানুষকে যতটা প্রয়োজন ঠিক ততটাই খাবার খেতে উদ্বুদ্ধ করা। এর আওতায় লোকজন এবং হোটেল রেস্তোরাঁগুলোকে খাবার নষ্ট করার জন্য জরিমানাও করা হবে, আর প্রয়োজনের তুলনায় বেশি খেলে করা হবে জরিমানা। খাদ্য সংকটের কথা লজ্জায় স্বীকার না করলেও বলা হচ্ছে খাবার নষ্ট করায় চীন নাকি অনেক এগিয়ে। অপারেশন এমটি প্লেটের আওতায় চীনে বেশি খাওয়া বেআইনি হবে। অতিরিক্ত খাবার খাওয়ার জন্য প্রায় 1 লাখ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। রেস্তোরাঁগুলো যদি এই আইন লঙ্ঘন করে, তবে তাদের উপরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু চীন শস্য সংকটে ভুগছে, তাই খাদ্য অপচয় রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বলা হচ্ছে চীনে প্রতি বছর 3 কোটি টন খাবার নষ্ট হয়, অর্থাৎ মোট উৎপাদনের 6% শস্য নষ্ট হয়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদায় মহামারী, ক্ষুধা, দারিদ্র্য, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের বছর 2020। নতুন বছরে করোনা জয় করে ঝলমলে বিশ্বের আশা। ঘরে বসেই নিরানন্দ নির্জীব 31st নাইট উদযাপন করছেন বিশ্বের কোটি কোটি মানুষ। ভার্চুয়াল আয়োজনে ভরসা। যৌথ অধিবেশনে বাইডেনকে ঠেকাতে প্রমোদ ভ্রমণ সংক্ষিপ্ত করে ফিরছেন ট্রাম্প। সমর্থকদের সমাবেশ শান্তিপূর্ণ হবে না বলে হুঁশিয়ারি। সরকার ইয়েমেনের গঠন করে শপথ নেওয়া হলো সৌদি আরব। দেশের বিমানবন্দরে নামতেই ভয়াবহ হামলা, নিহত বেড়ে 26। এবং বেশি খেলে লাখ টাকা জরিমানা। চালু হলো এমটি প্লেট কর্মসূচি। খাদ্য সংকট মোকাবেলায় কম খাওয়ার নির্দেশ চীন সরকারের। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। নতুন বছরটা হোক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মহামারী থেকে মুক্তির বছর। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।